নমস্কার আদাব, আমি অনুপ সোনি ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের দেখাচ্ছি আব্বাসের স্ত্রী নূপুরের হত্যা আর তার ছেলে রাজুর অপহরণের রহস্যের দ্বিতীয় তথা শেষ ভাগ। 2013 27 অগস্টের সকালে একটা গার্মেন্ট শপের মালিক আব্বাস তার দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বাড়িতে ছিল তার স্ত্রী নূপুর আর 3 বছরের ছেলে রাজু। ওদের কাজের লোক বন্দনা রোজকার মতোই কাজে চলে এসেছিল। 11টা 20 নাগাদ ওদের দরজায় একটা আওয়াজ শোনা যায়। 11টা 45-এ বন্দনা ঘাবড়ে গিয়ে আব্বাসকে ফোন করে আর দ্রুত তাকে বাড়িতে চলে আসতে বলে। আব্বাস বাড়িতে এসে দেখে তার স্ত্রী নূপুরের খুন হয়ে গিয়েছে আর ছেলে রাজু নিখোঁজ হয়ে গিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, কিন্তু আব্বাস কথা বলার মতো অবস্থায় ছিল না। পুলিশ বন্দনা থেকে জানতে পারে যে 11টা 20 নাগাদ দুজন লোক বাড়িতে ঢুকেছিল। একজন বন্দনার গলায় ছুরি ধরে আর অন্যজন নূপুরের ঘরে চলে যায়। বন্দনা শুধু এটুকুই দেখে যে ওই দুষ্কৃতী যখন ঘর থেকে বার হয় তখন তার এক হাতে রাজু চাদরে মোড়া ছিল আর দ্বিতীয় হাতে ছিল ক্যাশ আর জুয়েলারি। তারপর ওই দুই ব্যক্তি বাইরের ঘরের ড্রয়ার থেকে অনেকগুলো মোবাইল ফোন বার করে আর যেতে যেতে বলে যায় যে আব্বাসকে বলে দিতে যে যদি রাজুকে জীবন্ত চায় তাহলে যেন 25 লাখ টাকার ব্যবস্থা করে। পুলিশ হতবাক হয়ে যায় এটা ভেবে যে দিনে দুপুরে মাঝপাড়ায় প্রতিবেশীরা কেউ কোনো চিৎকার চেঁচামেচি শুনতে পায় না, কেউ দুজনকে রাজুকে নিয়ে যেতে পর্যন্ত দেখতে পায় না। নূপুরের বডির পোস্টমর্টেম থেকে জানা যায় যে গলা টেপার ফলে তার মৃত্যু হয়েছিল। তারপর তাকে ছুরি দিয়ে মারা হয় এবং বিষের ইঞ্জেকশন দেওয়া হয়। তার রক্ত থেকে ক্লোরোফর্মের অংশবিশেষও পাওয়া যায়, যার থেকে পুলিশ আন্দাজ করে যে ওকে মারার আগে ক্লোরোফর্মের মাধ্যমে অজ্ঞান করে দেওয়া হয়েছিল। রাজুর সঙ্গে হয়তো এরকমই করা হয়েছিল, তাই ওর চিৎকার কেউ শুনতে পায়নি। আব্বাস অবশেষে পুলিশের সাথে কথাবার্তা শুরু করে। শোকার্ত আব্বাসের থেকে পুলিশ বেশি কিছু জানতে পারে না। আব্বাস জানায় যে কয়েক মাস আগে ওর মোবাইল রিপেয়ার শপ ছিল, সেই জন্য ওর বাড়িতে এত পুরনো মোবাইল রাখা ছিল। কিন্তু কিডন্যাপাররা 25 লাখ টাকা দাবি করেছিল, কিন্তু ওর বক্তব্য ছিল যে ওর কাছে এই মুহূর্তে কিছু নেই। কিন্তু 3-4 মাস আগে ওর কাছে 45 লাখ টাকা ছিল, যা দিয়ে ও গার্মেন্ট শপ খুলেছিল, যে টাকাটা ওর শ্বশুর দিয়েছিল। প্রতিবেশীদের থেকে জানা যায় যে নূপুরের বাবা মা প্রায়ই ওদের বাড়িতে আসতো, কিন্তু আব্বাসের বাড়ি থেকে কেউই আসতো না। প্রতিবেশীরা আরও জানায় যে তারা পরে জানতে পেরেছিল যে আব্বাস এবং নূপুরের লাভ ম্যারেজ ছিল আর তাদের ধর্ম ছিল আলাদা। তাহলে কি এই হত্যা আর রাজুর অপহরণের সঙ্গে অতীত জড়িত ছিল? আব্বাস যখন পুলিশ স্টেশনেই ছিল তখন ওর কাছে একটা ফোন আসে আর ও চমকে ওঠে, কারণ ফোনটা নূপুরের নাম্বার থেকে আসছিল। এটা অপহরণকারীদের ফোন ছিল যারা রাজুর মুক্তিপণের জন্য 25 লাখ টাকা দাবি করেছিল। তারা নূপুরের ফোনটাও সঙ্গে নিয়ে গিয়েছিল। পুলিশ সন্দেহ করে যে এতে ভিতরেরই কেউ জড়িত আছে। পুলিশ পরিচারিকা বন্দনাকে ভালো করে জিজ্ঞাসাবাদ করে আর তাকে নজরদারিতেও রাখা হয়। এমনকি আব্বাসকেও সন্দেহের তালিকায় রাখা হয়। কিন্তু পুলিশ যখন আব্বাস আর নূপুরের অতীতের খোঁজ খবর নেয় তখন জানা যায় যে ওদের প্রেমে দুজনের পরিবারেরই মত ছিল। আব্বাসের বাবা রসুল মোহাম্মদ এবং নূপুরের বাবা পঙ্কজ ঝা ধানবাদের বাসিন্দা ছিলেন আর বহু বছরের বন্ধু ছিলেন এবং কাজের অংশীদারও ছিলেন। নূপুর আর আব্বাসের ছোটবেলার বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়েছিল। ওদের পরিবার ওদের ধর্ম নিয়ে চিন্তিত ছিল। ওদের চিন্তা ছিল যে সমাজ এই সম্পর্কটাকে মেনে নেবে না। আব্বাস আর নূপুর তাদের মা বাবার মত মেনে নেয় এবং নিজেদের জীবন নিজেরাই বেছে নেয়। ওরা শুধুমাত্র বন্ধুত্ব বজায় রাখে, ঠিক করে যে অন্য কাউকে বিয়ে করবে না। অবশেষে কয়েক বছর পর তাদের দুজনের পরিবারই এটা মেনে নেয় যে তাদের সন্তানদের নিজেদের ইচ্ছামতো জীবন কাটাবার অধিকার আছে। পুলিশ আবারও লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, কারণ নিজেদের কেউ যুক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না। এমনও কোনো প্রমাণ মিলছিল না যাতে এটাকে শুধুমাত্র লুটপাটের মামলা মনে হবে। যেভাবে নূপুরকে খুন করা হয়েছিল তার থেকে পরিষ্কার যে তারা মারার উদ্দেশ্যেই এসেছিল। তাহলে পরিচারিকা বন্দনাকে কেন ছাড়া হলো? এর মধ্যে একটা সূত্র খবর দেয় যে একজন তৃতীয় ব্যক্তিও এর সঙ্গে জড়িত আছে। দুজন আততায়ীকে একজন কার্পেন্টার শনাক্ত করতে পেরেছিল, কারণ তাদের সাথে সে পথে ধাক্কা খায়। তার বক্তব্য অনুযায়ী ওরা বাইকে একজন তৃতীয় ব্যক্তির সঙ্গে ছিল। ওরা তিনজন এরপর একটি পানের দোকানে গিয়ে পৌঁছয়, যার কাছে সেই হেলমেট পরা তৃতীয় ব্যক্তিটির খবর ছিল। সেই পানওয়ালা পুলিশকে জানায় যে ওই তৃতীয় ব্যক্তিটি নূপুর মোবাইল রিপেয়ার শপে কাজ করত, কিন্তু সে তার নাম জানে না। আর ওরা যখন বাচ্চাটাকে বেডশিটে জড়িয়ে নিয়ে যাচ্ছিল সে তখন আন্দাজও করতে পারেনি এরকম কিছু হতে পারে। এবার তারপর আব্বাসের দোকানে কাজ করত। স্যার নিচে ওয়েট করছিল, ওপরে ওঠেনি। বন্দনা বলেছিল যে ছেলে দুটোকে আগে দেখেনি। সাহেব আমি জানি না ওরা কারা। আর আব্বাস বলেছিল যে ওর কখনোই কোনো ওয়ার্কারের সঙ্গে ঝামেলা হয়নি। সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, সবাই ভালো কাজ করতো স্যার। মনে হচ্ছে সব খুব ভেবেচিন্তেই করা হয়েছে। ওদের উদ্দেশ্যটা পরিষ্কার, এটা এমনি লুটপাটের মামলা নয়। এবার ওই বাচ্চাটার জন্য খুব চিন্তা হচ্ছে। শিবরাজ আর মনোজ দুজনেই আমার মোবাইল শপে কাজ করতো স্যার। তোমার কাছে ওদের ফটো আছে? ফটো তো নেই স্যার, কিন্তু আমার মোবাইলে দোকানের কয়েকটা ছবি আছে, সেগুলোর মধ্যে ওদের ছবি তো থাকবেই স্যার। তোমার মোবাইলে? হ্যাঁ স্যার,
এই লোকটাই ছিল। শিবরাজ? না স্যার, আমার তো কখনো ওর সঙ্গে ঝগড়া হয়নি, মনোজের সঙ্গেও কখনো ঝগড়া হয়নি। ওরা তো আমাদের ফ্যামিলি মেম্বারের মতো ছিল। নূপুর আর রাজু ওদের খুব ভালোবাসতো, বাড়িতে যাতায়াত ছিল। এই দেখো রাজু প্লেনে চড়ে বুস করে উড়ে গেল। শিবরাজ, তোমার আর মনোজের দুজনের খাবার এটাতে আছে, খেয়ে নিও। হ্যাঁ বৌদি। লজ্জা পেও না। বাই রাজু। ও বেশ কয়েকবার আমার বাড়িতে এসেছিল, বেশিরভাগ সময় টিফিন নিতে ওই যেত। শিবরাজ আর মনোজের মোবাইল নাম্বার বলো। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটা বন্ধ আছে। যে নাম্বারে ফোন করেছেন সেটা পরিসীমা সেবার বাইরে। স্যার, মনোজের ফোন নট রিচেবল বলছে আর শিবরাজের ফোন বন্ধ বলছে। আমি মোবাইল প্রোভাইডারের সঙ্গে কথা বলেছি, ওরা এক্ষুনি লোকেশনটা জানিয়ে দেবে। স্যার, আমার মনে হয় না যে ওরা এমন কিছু করবে। তুমি ঠিক কি বলতে চাইছো আব্বাস? আমাদের কাছে এই কথার পাক্কা প্রমাণ আছে যে শিবরাজ ওদের সঙ্গে ছিল, যে দুজন তোমার বাড়িতে গেছিল, আর তুমি শিবরাজের ভালো হওয়া দোহাই দিচ্ছ। তুমি বলতে কি চাইছো? আমি তো এটাই বলতে চাই স্যার, আমার বাচ্চার প্রাণের ঝুঁকি রয়েছে, আমি আমার বাচ্চাকে চাই। তো তোমার কি মনে হয় আমরা ঘুমোচ্ছি? তোমার কাছে শিবরাজ আর মনোজের অ্যাড্রেস আছে? হ্যাঁ, ওই মনোজ নাংলইতে ভাড়ায় থাকে, আর শিবরাজ বসন্ত বিহার এলাকার কোনো একটা জায়গায় ভাড়ায় থাকে। ওদের ডিটেল অ্যাড্রেসটা চাই। অনেকদিনই মনোজকে দেখতে পাইনি। কপিল হয়তো জানে। কে কপিল? মনোজের সঙ্গে রুমে থাকতো। কোথায় পাবো ওকে? এই তো পাশের রেস্টুরেন্টেই কাজ করে। কোন রেস্টুরেন্টে? বলুন। শিবরাজ এখানেই থাকে? হ্যাঁ। কোথায় ও? জানি না, কয়েকদিন ধরে দেখিনি। কে বলতে পারবে? আপনি আমানত ভাইকে জিজ্ঞেস করুন, উনি ওই বাড়িটার মালিক। কোথায় থাকে সে? দুটো বাড়ি ছেড়ে কোনার মাথাটায়। অমরনাথ বাবু। হ্যাঁ আমি, বলুন। মনোজ গ্রামে গেছে তা ধরুন ৮-১০ দিন তো হবেই। ওর গ্রাম কোথায়? ফতেপুর। কিন্তু কি হয়েছে স্যার? কপিল, তোমার কাছে ওর গ্রামের কোনো ঠিকানা রয়েছে? না স্যার, আমার কাছে তো নেই। শিবরাজ বলছিল নাকি বাড়ি যাবে, এতক্ষণে হয়তো বেরিয়ে পড়েছে। আসলে কি রোজ রোজ তো আর ওর সাথে দেখা হয় না, সবার তো নিজের নিজের কাজ থাকে। আমার ওর সাথে শেষ দেখা হয়েছিল ও যখন আমাকে ভাড়া দিতে এসেছিল 17ই আগস্ট। তখনই আমাকে বলেছিল কয়েকদিনের জন্য বাড়ি যাবে। আরে শিবরাজ যে, এসো। নমস্কার কাকা, কেমন আছেন? খুব ভালো আছি, এসো এসো এসো। এই আপনার ভাড়াটা। আরে ভেতরে তো এসো, একটু চা খেয়ে যাও। আরে না না কাকা, অন্য সময় আসবো, এখন খুব তাড়া আছে। বিজনোরে বাড়িতে যাচ্ছি, ওখানে কিছু কাজ আছে, 2 মাসের মধ্যেই ফিরে আসবো। এতদিনের জন্য? হ্যাঁ কাকা, এখানে কাজ চলে গেল, ওখানে একটা কাজের আশা আছে, দেখি যাই ওখানে কি হয়। তবে হ্যাঁ, ফিরে এসে 2 মাসের ভাড়া একসঙ্গে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ব্যাস এই কথাই হয়েছিল আমার সাথে। ওর বাড়ির ঠিকানা আছে আপনার কাছে? হ্যাঁ, এগ্রিমেন্টে লেখা আছে, আমি এনে দেখাচ্ছি। বিজনোর পুলিশকে বলো ওর বাড়িতে যেতে। আর স্যার মনোজ, ফতেপুর পুলিশকেও অ্যালার্ট করি। করো, কারণ মনে হচ্ছে এই ষড়যন্ত্রের প্ল্যানটা ওরাই করেছে।
যেহেতু বাড়ির ব্যাপারে পুরো জানতো। পয়সা গয়না মোবাইল কোথায় থাকতো ওরা জানতো। আর যারা খুন করেছে সেই দুজন বন্ধুকে কাজের মেয়ে বন্দনা কোনোদিনই দেখেনি, একদমই অচেনা। যদি ওরা এটা করে থাকে তাহলে কেন করেছে, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। এটা ভেবেই তো হয়রান হচ্ছি। ওর আর আব্বাসের কোনো শত্রুতা নেই, ও তো বেশ আব্বাসের সাথে কাজ করতো। জানি না, আমার কেন মনে হচ্ছে এটার মাস্টার মাইন্ড অন্য কেউ। হ্যালো, টাকা রেডি আছে? কে বলছেন? কোথায় আমার ছেলে? 25 লাখ টাকা রেডি আছে। দেখুন, আপনার যা চাই আপনি নিয়ে নিন, আমি আমার ছেলেকে ফেরত চাই, ব্যাস। তুই টাকা রেডি রাখ, আমি আবার ফোন করছি। হ্যালো হ্যালো হ্যালো। স্যার, এখন যে মুক্তিপণের কলটা এলো সেটা নূপুরের মোবাইল থেকে, লোকেশন লখনৌ। মুক্তিপণ নেবার জায়গা বলেছে? না স্যার, বলেছে আরেকবার ফোন করবে। মনে হচ্ছে ওরা তাড়াহুড়ো করবে না। এখন ভাবার বিষয় এটাই যে ওদের সত্যি সত্যি টাকাটা চাই, নাকি শুধুমাত্র একটা খেলাই খেলছে। স্যার, এখনো কি আপনার আব্বাস আর বন্দনাকে সন্দেহ হচ্ছে? আমার ওদের দুজনের গত মাসের ফোন ডেটা চাই। এখন আমাদের দেখতে হবে যে বঁশিতে কারা কারা ওঠে। স্যার, হ্যালো হ্যালো কপিল, মনোজ বলছি রে ভাই। কিছু ব্যবস্থা হলো? তুই কোথায় রে মনোজ? এখানে নিজের গ্রামে। কেন, কি হয়েছে? সব ঠিক আছে তো? পুলিশ তো তোকে খুঁজছে রে। কেন, কি হয়েছে? আরে তোর পুরনো মালিকের স্ত্রীকে কে খুন করেছে আর বাচ্চাটাকে কে অপহরণ করে নিয়েছে। পুলিশ তোকে আর শিবরাজকে খুঁজছে। মনোজ, কি ব্যাপার বলতো? ভাই, তুই কোনো গন্ডগোল করিসনি তো? না ভাই, এর ব্যাপারে তো আমি কিচ্ছু জানি না এখনো। দেখ, আমি তোকে ভালো কথা বলছি, তুই দিল্লি ফিরে আয়, পুলিশের সাথে কথা বল, না হলে জোর ফেঁসে যাবি। ঠিক আছে, আমি 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 কিছু একটা করছি। ওই ছোট্ট রাজু কোথায় ছিল? আব্বাসের দুজন পুরনো ওয়ার্কারকে ওর সাথে দেখা গিয়েছিল, যারা নূপুরকে হত্যা করেছিল আর বাচ্চাটাকে নিয়ে পালিয়েছিল। তারা এই অপরাধে কিভাবে যুক্ত হলো? এই অপরাধটা আসলে কি জন্য করা হয়েছিল? এখনো পর্যন্ত তদন্ত থেকে না রাজুর খোঁজ খবর পাওয়া গিয়েছিল, না এই অপরাধের কারণ জানা গিয়েছিল, আর না আসল অপরাধীদের মুখোশ খোলা গিয়েছিল। এই গোলক ধাঁধা আরো জটিল হয়ে যাচ্ছিল। 3 দিন হয়ে গেল স্যার, আমার ছেলের কোনো খোঁজ নেই। আমার বউকে মেরে ফেলেছে, আর আপনারা এখনো এটাই মনে করে চলেছেন যে আমি এতে জড়িত আছি কিনা। আমি আমার বউকে আর ছেলেকে আমি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি স্যার। আপনারা এইটুকু কথা এখনো বুঝে উঠতে পারছেন না স্যার? আব্বাস, আমি তোমায় শুধু একটা প্রশ্ন করেছি, কেন মনে হচ্ছে যে তোমার দিকে আঙুল উঠছে? আপনার প্রশ্ন স্যার, আপনার প্রশ্ন আমাকে কষ্ট দেয়। আমার মনে হয় আপনারা চান যে ভেঙে পড়ি আর মেনে নেই যে দোষটা আমি করেছি। এমন মনে হয় যে আপনারা আগেই ধরে নিয়েছেন যে এই অপহরণ, এই মুক্তিপণ পুরোটাই নাটক, আর আমি জানি রাজু কোথায়। মনে হয় আপনারা এটাই চান যে আমি খুন করেছি আমার বউকে আর রাজুকেও। সেটা কি সত্যি আব্বাস? তুমি কি শিবরাজ, মনোজ আর দুজন অজানা লোকের সঙ্গে মিলে এই কাজটা করেছো? না স্যার, একদম না। একদিকে আমি আমার বউকে হারানোর দুঃখে বাইরে বেরোতে পারছি না, আর দ্বিতীয় আমার ছেলে কোথায়, কি অবস্থায় আছে আমি কিচ্ছু জানি না। তার উপরে আপনারা আমার উপরেই সন্দেহ করছেন। স্যার, আমি আমার জীবনে খুব খুশি ছিলাম স্যার। যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি। খুব আনন্দে দিন কাটছিল আমাদের। ছোট্ট বাচ্চা, ব্যবসাও খুব একটা
খারাপ নয়, ভালোই চলছিল। আমি আমার বউকে কেন মারবো স্যার? খুব ভালোবাসতাম স্যার ওকে আমি। ওদের বিয়ের পর গত 4 বছরে আমি নূপুরকে হয়তো একবারই দেখেছি। সবকিছু তো ঠিকই চলছিল, তারপর জানি না এইসব কি করে। সাহেব, আমি জানি আপনারা আমাকে সন্দেহ করছেন। আপনারা আমার পিছনে পুলিশ লাগিয়ে রেখেছেন, যারা সব জায়গায় আমার ব্যাপারে খোঁজ নিচ্ছে যেখানে আমি কাজ করি। এভাবে আমি থাকতে পারছি না সাহেব। তুমি শিবরাজ আর মনোজকে চেনো? সাহেব, আব্বাস দাদা আর নূপুর দিদির বাড়ি কাজ করছি প্রায় 2 বছর হয়ে গেছে। আমি শিবরাজ আর মনোজকে চিনতাম, কিন্তু আমাকে কেন সন্দেহ করছেন? আমি কেন মিথ্যে বলবো সাহেব? এমনিতেই দারিদ্র আধমরা করে রেখেছে। কাজ করলে তবে দুবেলা দুমুঠো খেতে পাই সাহেব। এরকম উল্টো পাল্টা করার কথা ভাবতেও পারি না। ওই লোকগুলো আমার গলায় ছুরি ধরেছিল। এই অবস্থায় কোন সাধারণ মানুষ না ভয় পাবে? ভগবানের অশেষ কৃপা আমি বেঁচে গেছি, কিন্তু আপনারা আমার বাঁচা মুশকিল করে রেখেছেন। স্যার, আমি মিথ্যে কেন বলবো স্যার? সত্যি কথা বলছি, শিবরাজ 6 মাস ধরে এই বাড়িতে আসেনি। আপনি চাইলে পাড়ার লোককে জিজ্ঞেস করতে পারেন। স্যার, ও কি করেছে কি? জায়গায় শিবরাজ কাজ করতো তার ছেলেকে অপহরণ করেছে ও। হে ভগবান, না স্যার, আমার ছেলে এমন করতেই পারে না। স্যার, বিজনোরে শিবরাজের বাড়ির আশেপাশে নজর রাখা হচ্ছে, কিন্তু ও এখনো বাড়ি ফেরেনি আর ওর মোবাইলও বন্ধ রয়েছে। আর স্যার, বন্দনা মনে হচ্ছে এর মধ্যে জড়িত নেই। আর স্যার, আব্বাস 4 মাস আগে শিবরাজকে ফোন করেছিল যখন ও নিজের মোবাইলের দোকান বন্ধ করে দেয়। তাহলে আমরা কি বেকার আব্বাস আর বন্দনাকে সন্দেহ করছি? তার মানে পুরো খেলাটাই শিবরাজ আর মনোজই খেলেছে। স্যার, আরেকটা কথা হলো, আব্বাস যখন নিজের মোবাইলের দোকান বন্ধ করে গার্মেন্ট শপ খোলে তখন ও শ্বশুর ওকে 45 লাখ টাকা দিয়েছিল। আর পরে এটা জানা যায় যে ওর বাবারও সমান সমান কন্ট্রিবিউশন ছিল। হয়তো শিবরাজ আর মনোজ এ সব কিছুই জানতো আর ওদের মনে লোভ জন্মেছিল। শুধুমাত্র লোভই কি এই অপরাধের পিছনের কারণ ছিল? কেউ কি নিজের রাগ আর লোভের জন্য কোনো নিষ্পাপ মহিলাকে খুন করতে পারে, আর তাও তাকে মেরে ফেলার সম্পূর্ণ পরিকল্পনা করে গলা টিপে তাকে ছুরি দিয়ে মেরে বিষের ইঞ্জেকশন দিয়ে যাতে বেঁচে থাকার কোনো রকম সম্ভাবনাই না থাকে? বাবা, তোমার সাথে নূপুরের সাথে এই লোকগুলোর কি কোনো ঝগড়াঝাটি হয়েছিল? এমন তো কিচ্ছু ছিল না বাবা। হ্যাঁ, কিন্তু যখন মোবাইল সব বন্ধ করে দেওয়ার ব্যাপারটা উঠল তখন এরা খুব চিন্তিত হয়ে পড়েছিল। আরে আব্বাস ভাই, এরকম হঠাৎ করে? আরে হঠাৎ করে নয় শিবরাজ, অনেকদিন থেকেই ভাবছিলাম। তুমি জানোই তো আমার একটা ছেলে রয়েছে, ওর ফিউচারের ব্যাপারটাও তো আমাকেই ভাবতে হবে না? এই ব্যবসায় তো খুব একটা লাভ নেই, আর এমনিতেও দিল্লিতে বাচ্চা মানুষ করা খুব সহজ কথা তো নয়। আব্বাস ভাই, আপনি 1 সপ্তাহের মধ্যে দোকান বন্ধ করে দেবেন নাকি? হ্যাঁ মনোজ, আসলে মনোজ এতে আমার লাভ কম হচ্ছে, ক্ষতি বেশি হচ্ছে। তো কোথায় খুলছো নতুন দোকান? এই পাশেই নতুন একটা দোকান ভাড়ায় নিয়েছি, আর একটা বড় কোম্পানি থেকে অর্ডারও পেয়ে গেছি আমি। ও, তো সব আগে থেকেই ঠিক ছিল? প্রথম থেকেই আমি ভেবে রেখেছিলাম, টাকা ছিল না বলে বিজনেস করতে পারিনি। তারপর নূপুরের বাবা টাকা দিয়ে দিল, তো এখন। আব্বাস ভাই, শুরু থেকে আমাকেও বলতে পারতে তুমি। তোমাদের বললামই তো, আগে সব ঠিকঠাক হবে তারপরেই তো জানাবো না? আব্বাস ভাই, তুমি যখন আগে থেকে এত ভাবছিলে তখন আমাকেও বলতে পারতে যে তুমি দোকানটা বন্ধ করে দেবে। আব্বাস ভাই, আপনার কাপড়ের দোকানে আমাদেরও কোনো কাজ দিয়ে দিন না। তাই দাও না। ইয়ার, তোমরা দুজন তো মোবাইলের লাইনে কাজ করো, তোমরা কাপড়ের ব্যবসা সম্বন্ধে কি বুঝবে? আর এমনিতেও 2জন লোক আমি রেখেছি আমার দোকানে। আরে মোবাইলের মার্কেট খুব বড়, কোথাও না কোথাও তোমরা চাকরি পেয়ে যাবে, টেনশন করো না, ঠিক আছে? শিবরাজ একটু রেগে গেছিল ঠিকই, যে আমি ওকে আগে কেন বলিনি, কিন্তু রাগের মাথায় ও এমন করবে আমার বিশ্বাস হয় না।
तुझ में एक चिराए एक तेरा दिल दी के पाए। শিবরাজ কোথায়? আমি কিচ্ছু জানি না স্যার। প্রায় 3.5 মাস আগে ওর সঙ্গে আমার লাস্ট দেখা হয়, আব্বাস ভাইয়ের দোকান বন্ধ হওয়ার পর। দিপি করে বলছি স্যার, আমি এসব ব্যাপারের কিচ্ছু জানি না। আর এই কথাটা বলার জন্যই আমি সোজা গ্রাম থেকে এখানে এসে পৌঁছেছি। যখন আমি জানতে পারলাম যে আপনারা আমাকে খুঁজছেন। এসব শিবরাজ রাগের মাথায় করেছে নাকি অন্য ব্যাপার আছে? দিপি করে বলছি স্যার, আমি এসব ব্যাপারের কিচ্ছু জানি না। আর এই কথাটা বলার জন্যই আমি সোজা গ্রাম থেকে এখানে এসে পৌঁছেছি। যখন আমি জানতে পারলাম যে আপনারা আমাকে খুঁজছেন। এসব শিবরাজ রাগের মাথায় করেছে নাকি অন্য ব্যাপার আছে? আমি কিছু জানি না স্যার, কিন্তু হ্যাঁ, শিবরাজ ভীষণ রেগেছিল যখন ওর সঙ্গে আমার দেখা হয়। শিবরাজ, হ্যাঁ ভাই এসব রাগ ভাগ ছেড়ে অন্য কোনো কাজ দেখ না ভাই। রাগ করে কি লাভ বলতো? এটা তো অন্যায় হলো না? ও ওর কাপড়ের দোকানে আমাদের কেন কাজ দেবে না? ও নিজে মোবাইলের বিজনেস থেকে কাপড়ের বিজনেসে যেতে পারে, তো আমরা কেন যেতে পারি না? দেখ, সত্যি কথাটা এটা, ও আমাদের কাজেই রাখতে চায় না। দেখ, সেটা আব্বাস ভাইয়ের ইচ্ছে, আমরা কি করতে পারি? দেখ, তুই যাই বলিস, ও এই ব্যাপারে অনেক দিন থেকেই ভাবছে। একবারও ভাবলো না যে আমাদের কি হবে। হঠাৎ কাজ বন্ধ, যা খুশি তাই করা যায় নাকি? ভাই, এই ধরনের কথা নিয়ে যদি বেশি মাথা ঘামাতে যাস তাহলে কোনো নতুন কাজই খুঁজে উঠতে পারবি না। বোঝ একটু। কি বুঝবো রে? তুই একটা কথা বল, ওর বাবা আছে, ওর শ্বশুর আছে, ও যখন চাইবে নতুন বিজনেস করার জন্য পয়সা পেয়ে যাবে, কিন্তু আমাদের কি হবে? আমাদের কাছে এরকম কিছুই নেই, তো চুপচাপ এভাবে মেনে নেবো। হ্যাঁ, আরে ছাড় না ভাই, এত রেগে থাকলে খাবারও হজম হবে না। নে, খেয়ে নে। স্যার, শিবরাজ রেগে নিশ্চয়ই ছিল, কিন্তু কিন্তু আমার মনে হয় না ওই সব কাজ করতে পারে। আর নূপুর বৌদি তো আমাদের খুব যত্ন করত। রাজুর সঙ্গে তো আমরা খেলা করতাম স্যার। প্রথম কল এসেছিল গাজিয়াবাদ থেকে, আর দ্বিতীয় কলটা এসেছে লখনৌ থেকে। আর তারপর এখন অবধি কোনো কল আসেনি স্যার। লাস্ট লোকেশন হলো লখনৌ। হতে পারে কি ও লখনৌতেই আছে? স্যার, আমার মনে হচ্ছে শিবরাজ এসব রাগের মাথাতেই করেছে, আর এখনো বুঝতেই পারছে না যে মুক্তিপণের জন্য আব্বাসকে কোথায় ডাকবে। হতে পারে যে ও লখনৌতেই লুকিয়ে আছে, কিংবা তার আশেপাশে। বেনারস, কানপুর। শর্মা স্যার, লখনৌ, বেনারস, কানপুর পুলিশকে খবর দাও, সব জায়গায় খুঁজতে বলো। 3টে লোক সঙ্গে 3 বছরের বাচ্চা, হয়তো পাওয়া যাবে। স্যার, ওরা কি একই জায়গায় লুকিয়েছিল? পুলিশ একটা চান্স নিল, তারা হয়তো ওখান থেকে বেরিয়ে কোথাও যায়নি। স্যার, 4 দিন হয়ে গেল স্যার, রাজুর মুক্তিপণ নিয়ে কোনো ফোন আসেনি। আমার খুব চিন্তা হচ্ছে স্যার। আব্বাস ওকে আমরা সব জায়গায় খুঁজি, যেখানে যেখানে থাকতে পারি। শিবরাজের বিজনেসের বাড়িতেও নজর রাখা হয়েছে। বাকি দুজনের ব্যাপারে আমরা কিছুই জানি না, কিন্তু পুরো চেষ্টা চলছে। বাচ্চাটার চিন্তা আমাদেরও আছে আব্বাস। স্যার, আমজাদ বলছি। হ্যাঁ আমজাদ, কোনো খবর পাওয়া গেল? স্যার, এখানে চণ্ডীগড়ের কাছে তিওয়ারি গেস্ট হাউস আছে। কালকে 3 জন এসেছে, একটা বাচ্চাও আছে। দেখো, লোকটার নাম শিবরাজ আর বাচ্চাটার নাম রাজু। স্যার, কাউন্টারে শিবরাজ নয়, অন্য কারুর নাম দিয়েছে। আর যে ছবিটা দিয়েছে সেটাও কতকটা মেলে। বাচ্চাটাকে হোটেলের কেউ ভালোভাবে দেখেনি। বাচ্চাটা কারুর কোলে ঘুমিয়েছিল, তারপর 3 জনের কেউই বাইরে বেরোয়নি। ঠিক আছে স্যার, আমার মনে হয় যে এরা ওই 3 জন। খেয়াল রেখো বাচ্চাটা যেন কিছু না হয়। আমরা খেয়াল রাখবো স্যার।
সাহেব ঘর পরিষ্কার করতে এসেছি। আরে দরকার নেই এখন। ম্যানেজার সাহেব বলে দিয়েছেন পরিষ্কার করতেই হবে, 5 মিনিটেই হয়ে যাবে। মেরে দেবো কিন্তু, ছেড়ে দে। ছাড় ছাড়, মেরে দেবো কিন্তু, মেরে দেবো ওকে। ছাড় ছাড়, সর সর, সরে যা, সর, ছাড়ো আমাকে, সর, রাস্তা ছাড়, চল। ওকে ধরো, দাঁড়া দাঁড়া। দাঁড়া দাঁড়া বলছি। ওই ওই দাঁড়া। রাজুকে পাওয়া গেছে। পাপা শিবরাজ আর তার দুই সাথেই লালু আর অভিজিৎ ধরা পড়েছে। এই দুজনে মিলে নূপুরকে খুন করেছিল। শিবরাজ এমন কেন করলো স্যার? টাকার জন্য? হ্যাঁ, আমার খুব রাগ হয়েছিল স্যার। আমাদের কাছে কাজ ছিল না, ওর জন্যই আমাদের এরকম হাল হয়েছিল। ও চাইলে আমাদের বলতে পারতো আমি দোকান বন্ধ করছি, তোমরা কাজ খুঁজে নাও। খুব সমস্যা হয় স্যার যখন কাজ চলে যায়, রোজগার বন্ধ হয়ে যায়। আরে খাবার খাওয়ালি, মদ খাওয়ালি, বিজনগর থেকে দিল্লিতে এলাম, 1 দিন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কি করতে হবে সেটা বললি না। আরে ছোটবেলার বন্ধু তোরা, আমি কি ডাকতে পারি না? কিন্তু এটা তো বল যে কাজটা কি? প্রতিশোধ, একটা প্রতিশোধ নিতে হবে। অনেক টাকা আছে, অনেক গয়নাও আছে, আর অনেক জিনিসও আছে ওর কাছে। পুরো 2 বছর বিশ্বাসের সঙ্গে কাজ করেছি ওর কাছে। কি পেলাম? পেটে লাথি। ও শুধু নিজের কথাই ভেবেছে। কি ভুল করেছি যদি একটু লোভ করি? ও লোভী ছিল না যখন শুধু নিজের কথা ভাবছিল। ওর ছেলেকে তুলে নেব, তারপর মুক্তিপণ চাইব। ওর বাবার কাছ থেকে আর শ্বশুরের কাছ থেকে অনেক টাকা পাবে। এভাবে ওর কাছ থেকে টাকাও পাবো, গয়নাও পাবো, আবার মুক্তিপণও পাবো। তোর কি মনে হয় বাচ্চাটাকে আমরা বাড়ি থেকে তুলতে পারবো? আমি জানি আব্বাস দোকানের জন্য কখন বেরোয়, তারপর শুধু ওর বউ আর কাজের লোককে সামলাতে হবে, ব্যাস। ওর বাড়ির কাজের লোক তো তোকে চেনে নিশ্চয়ই। আর ওর বউটাও। আমি তোদের সঙ্গে নিচে পর্যন্ত যাব, কিন্তু বাড়ির ভেতর শুধু তোরাই যাবি, কারণ তোদেরকে বাড়ির কেউই চেনে না। আমি কিছুটা দূরে তোদের জন্য অপেক্ষা করব, কিন্তু হ্যাঁ, ওর বউকে সামলাস।
ও চিৎকার করতে পারে। তাহলে তো ঝামেলা হতে পারে। তোদের দুজনকে ওকে চুপ করাতে হবে, ব্যাস। মানে চুপ, কোনো আওয়াজ বার করবি না, চুপ। ভিতরে চল, চল ভিতরে চল। আর হ্যাঁ, তুমি নিচেই খেলবে, ঠিক আছে? আর আমি যখন ডাকবো তখন চলে আসবে। ওকে মাম্মি। যাও। কে তুমি? রাজু, রাজু, আমার থেকে বদলা নেবে বলে এসব করেছে। কি জানি নূপুর নিজের হাত দিয়ে কতবার রান্না করে ওকে খাইয়েছে স্যার। ওর এত রাগ হয়ে যাবে যে ও নূপুরকেই। ওর রুজি রুটি গেছে, যে কাজটা করতো সেটাও গেছে, ব্যাস ছবল দিয়ে দিল। ওর হিসাবে তুমি একজন স্বার্থপর মানুষ, তুমি শুধু নিজের ব্যাপারেই ভেবেছো, ওর খেয়াল রাখোনি। তিনজন অপরাধী এখন জুডিশিয়াল কাস্টাডিতে আছে আর পুলিশ চার্জশিট ফাইল করার প্রস্তুতি নিচ্ছে। শিবরাজের আব্বাসের উপর রাগ কি যথাযথ ছিল? বেকারত্বের জন্য সে যতই হতাশ বা দিশাহীন হয়ে যাক না কেন, কিন্তু একজন নিষ্পাপ মহিলাকে মেরে ও শেষমেশ কি পেল? আব্বাসের প্রতি যে ঘৃণা, যে রাগ ছিল, তাতে বাচ্চাটার কি দোষ ছিল? শিবরাজের অভিযোগ ছিল যে আব্বাস তার দোকান বন্ধ করার খবর কর্মচারীদের আগে থেকে দেয়নি। শিবরাজের রুজি রোজগার হঠাৎই বন্ধ হয়ে যায়, সেই সাথে মনোজেরও রোজগার চলে যায়। কিন্তু সে শিবরাজের পথ অনুসরণ করে না, বরং সে সেই সময়টাকে ব্যবহার করেছিল নতুন সুযোগ তৈরির, চাকরি খোঁজার আর নিজের বাড়ির লোকেদের সঙ্গে সময় কাটানোর জন্য। জীবনকে সে নতুনভাবে গড়ার চেষ্টা করেছিল। কখনো কখনো আমাদের উপর দুর্বলতা প্রভাব বিস্তার করে আর আমাদের ভালোটাকে মেরে দেয়। ব্যর্থতা মানে পড়ে যাওয়া নয়, বরং পড়ে গিয়ে ওঠার চেষ্টা না করাটার নামই আসলে ব্যর্থতা। যখন সহজলভ্য উপার্জনের টাকা ঘৃণার আগুনে পুড়ে ছাই হয়ে যায়, তখন কোনো মনোবাঞ্ছা পূর্ণ হয় না। বেশি পাওয়া লোভকে যদি সঠিক দিশা দেওয়া হয়, কিছু ভালো বা কিছু পজিটিভ দিক দেওয়া হয়, তাহলে তার প্রশংসাও হবে আর সেটিকে সঠিকও মানা হবে। লোভের আগুনকে যদি প্রথম থেকেই সামলানো না যায়, তাহলে সেটা পরে অপরাধের আগুন হয়ে যায়। শিবরাজ যদি তার এই শক্তিটাকে চাকরি খুঁজতে কাজে লাগাতো আর মন প্রাণ দিয়ে কাজ করত, তাহলে হয়তো আজ তার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ থাকতো। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরো একটা নতুন কেসের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর মনে রাখবেন, আমাদের সবার মধ্যেই ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, কিন্তু দরকার হলো আমরা সবসময় ভালো দিকটাকেই এগিয়ে নিয়ে যাব।